1819 সালের 24শে মে লন্ডনের কেনসিংটন প্যালেসের এক নিভৃত কক্ষে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হল আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। সেই সময়ে কেউ কল্পনাও করতে পারেনি যে এই ছোট্ট মেয়েটি একদিন পৃথিবীর 1/4 ভূমি এবং কোটি কোটি মানুষের ভাগ্যবিধাতা হয়ে উঠবেন। কেউ ভাবেনি তার দীর্ঘ 63 বছরের রাজত্বকাল ইতিহাসে এমন এক সময়ের জন্ম দেবে যখন ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যেত না। তিনি রানী ভিক্টোরিয়া। মাত্র 18 বছর বয়সে সিংহাসনে বসা এক কিশোরী কিভাবে একটি ক্ষয়ীখণ্ড এবং বিশৃঙ্খল রাজতন্ত্রকে পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তরিত করলেন। কেন আজও তাকে ইউরোপের দাদি বা গ্র্যান্ডমাদার অফ ইউরোপ বলা হয়? আজ আমরা জানব সেই দাপুটে সম্রাজ্ঞীর ব্যক্তিগত প্রেম, বিরহ, একাকিত্ব এবং বিশ্ব শাসন করার এক অবিশ্বাস্য মহাকাব্য। ভিক্টোরিয়ার শৈশব ছিল কোনো রাজকীয় রূপকথা নয়, বরং এক কঠোর বন্দিত্বের গল্প। তার বাবা এডওয়ার্ড ডিউক অফ কেন্ট ভিক্টোরিয়ার বয়স যখন মাত্র 8 মাস তখন মারা যান। এরপর তার মা এবং তার উচ্চাকাঙ্ক্ষী উপদেষ্টা স্যার জন কনরয় তৈরি করেছিলেন কেনসিংটন সিস্টেম। এটি ছিল এক অত্যন্ত কঠোর নিয়মের বেড়াজাল। ভিক্টোরিয়াকে অন্য কোনো শিশুর সাথে মিশতে দেওয়া হতো না, এমনকি তিনি একলা সিঁড়ি দিয়ে নামার অনুমতিও পেতেন না। সবসময় কেউ না কেউ তার হাত ধরে থাকত। তিনি রাতে নিজের মায়ের ঘরেই ঘুমোতেন এবং সবসময় কারো না কারো কড়া নজরদারিতে থাকতেন। এই নিদারুণ একাকিত্বের মাঝে তার একমাত্র সঙ্গী ছিল তার ডায়েরি এবং প্রিয় কুকুর ড্যাশ। কিন্তু এই নিঃসঙ্গ মেয়েটি ভেতরে ভেতরে বড় হচ্ছিলেন এক অদম্য জেদ নিয়ে। যেদিন ক্ষমতা পাবেন সেদিন তিনি এই সব শৃঙ্খল ভেঙে ফেলবেন। 1837 সালের 20শে জুন ভোরের আলো ফোটার আগেই কেনসিংটন প্যালেসের দরজায় কড়া নাড়া হলো। খবর এলো রাজা চতুর্থ উইলিয়াম মারা গেছেন। মাত্র 18 বছর বয়সে ভিক্টোরিয়া হলেন গ্রেট ব্রিটেনের রানী। রাজপ্রাসাদের সেই প্রথম সকালে তিনি রাজকীয় প্রোটোকল ভেঙে প্রথম যে কাজটি করেছিলেন তা হল নিজের বিছানাটি মায়ের ঘর থেকে সরিয়ে আলাদা একটি ঘরে নেওয়ার নির্দেশ দিলেন। তিনি মা এবং জন কনরয়কে স্পষ্ট জানিয়ে দিলেন যে এখন থেকে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। শুরু হলো এক নতুন যুগের সূচনা, যাকে আমরা আজ ভিক্টোরিয়ান এরা বলে জানি। সিংহাসনে বসার পর তরুণী রানীর মেন্টর হিসাবে পাশে দাঁড়ালেন তৎকালীন প্রধানমন্ত্রী লর্ড মেলবোর্ন। তিনি রানীকে বাবার মতো শ্রদ্ধা করতেন। কিন্তু রানীর জীবনের শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অধ্যায়টি শুরু হয় 1840 সালে, যখন তিনি বিয়ে করলেন তার খালাতো ভাই স্যাক্স কোবার্গ গোথার প্রিন্স অ্যালবার্টকে। এটি কেমন একটি রাজনৈতিক বা রাজকীয় বিয়ে ছিল না, এটি ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম গভীর এবং আবেগপ্রবণ প্রেম কাহিনী। ভিক্টোরিয়া তার ডায়েরিতে লিখেছিলেন, অ্যালবার্ট ছাড়া আমার জীবন যেন অন্ধকার। অ্যালবার্ট কেবল তার স্বামী ছিলেন না, তিনি ছিলেন রানীর সবথেকে বিশ্বস্ত উপদেষ্টা এবং বুদ্ধিদাতা। অ্যালবার্টের অনুপ্রেরণাতেই ভিক্টোরিয়া রাজতন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করতে শিখলেন এবং ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তি পুনরুদ্ধার করলেন। ভিক্টোরিয়ার রাজত্বকাল ছিল পরিবর্তনের এক বিশাল ঝোড়ো হাওয়া। এই সময়েই ইংল্যান্ডে শুরু হয় শিল্প বিপ্লব। স্টিম ইঞ্জিন, বিশাল রেলপথ এবং আধুনিক কলকারখানার প্রসারে ব্রিটেন তখন বিশ্বের প্রধান শিল্পকেন্দ্রে পরিণত হচ্ছে। 1851 সালে প্রিন্স অ্যালবার্টের একক প্রচেষ্টায় লন্ডনে আয়োজিত হল গ্রেট এক্সিবিশন, যেখানে ব্রিটিশ সাম্রাজ্যের শিক্ষা এবং শিল্পের শ্রেষ্ঠত্ব সারা বিশ্বের সামনে তুলে ধরা হলো। কিন্তু এই উন্নয়নের সাথে সাথে সাম্রাজ্যের সীমানা বাড়তে শুরু করল। আফ্রিকা থেকে এশিয়া, অস্ট্রেলিয়া থেকে কানাডা সবই তখন ব্রিটিশ পতাকার নিচে। 1857 সাল ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান কেন্দ্রস্থল ভারতবর্ষে শুরু হল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহের রক্তক্ষয়ী ঘটনার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে আসে। 1876 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভিক্টোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ভারত সম্রাজ্ঞী বা এমপ্রেস অফ ইন্ডিয়া। যদিও ভিক্টোরিয়া কোনোদিন ভারতবর্ষে পা রাখেননি, তবুও ভারতবর্ষ ছিল তার রাজমুকুটের সবথেকে উজ্জ্বল রত্ন বা দ্য জুয়েল ইন দ্য ক্রাউন। তিনি ভারতীয় সংস্কৃতি নিয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন।
তার শেষ জীবনে তিনি তার প্রিয় ভারতীয় ভৃত্য আব্দুল করিমের কাছ থেকে উর্দু এবং হিন্দুস্তানি ভাষা শিখেছিলেন এবং তাকে তার অত্যন্ত কাছের উপদেষ্টায় পরিণত করেছিলেন, যা তৎকালীন ব্রিটিশ দরবারে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। 1861 সাল ভিক্টোরিয়ার জীবনে নেমে এলো চরম বিপর্যয়। মাত্র 42 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে হঠাৎ মারা গেলেন প্রিন্স অ্যালবার্ট। এই মৃত্যু ভিক্টোরিয়াকে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিল। তিনি পরবর্তী 40 বছর কেবল শোকের কালো পোশাক পরে কাটিয়েছেন। অ্যালবার্টের কক্ষটি প্রতিদিন সেভাবেই সাজানো হতো যেন তিনি আজও বেঁচে আছেন। দীর্ঘ সময় তিনি জনসমক্ষ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলেন, যার ফলে জনগণের মনে রাজতন্ত্র নিয়ে বিরূপ ধারণা এবং প্রজাতন্ত্রের দাবি উঠতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেলি এবং উইলিয়াম গ্ল্যাডস্টোনের প্রচেষ্টায় তিনি আবার রাজকাজে সক্রিয় হয়ে ওঠেন। রানী ভিক্টোরিয়ার 9 জন সন্তান ছিল এবং তাদের প্রত্যেকের বিয়ে হয়েছিল ইউরোপের বিভিন্ন প্রভাবশালী রাজপরিবারে। এভাবেই তিনি জার্মানি, রাশিয়া, স্পেন, সুইডেন এবং গ্রিসের রাজপরিবারের সাথে রক্তের বন্ধনে জড়িয়ে যান। মজার এবং ট্র্যাজিক ব্যাপার হল, এর কয়েক দশক পর যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ইউরোপের যে রাজারা, যেমন ব্রিটেনের রাজা জর্জ, জার্মানির কাইজার উইলহেম এবং রাশিয়ার জার নিকোলাস, তারা সবাই ছিলেন আসলে ভাই বোন বা কাজিন, যাদের সবার দাদিমা ছিলেন এই এক বৃদ্ধা রানী। এই কারণেই তাকে বলা হতো ইউরোপের দাদি। 1901 সাল 22 জানুয়ারি 81 বছর বয়সে আইল অফ উইটের অসবর্ন হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই দীর্ঘজীবী রানী। তার 63 বছর 7 মাসের রাজত্বকাল তখন পর্যন্ত ব্রিটিশ ইতিহাসের দীর্ঘতম সময়। তিনি যখন মারা যান, ব্রিটেন তখন পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং আধুনিক রাষ্ট্র। তিনি তার শাসনকালকে কেবল রাজনৈতিক বিজয় দিয়ে সাজাননি, বরং কঠোর নৈতিকতা এবং পারিবারিক মূল্যবোধ দিয়ে সাজিয়েছিলেন। তার নামেই একটা আস্ত যুগের নাম হয়েছে, ভিক্টোরিয়ান যুগ। রানী ভিক্টোরিয়া আজ সশরীরে নেই, কিন্তু আধুনিক ব্রিটেন এবং কমনওয়েলথ দেশগুলোর ভিত তিনি একাই গড়ে দিয়ে গেছেন। একজন বন্দী এবং নিঃসঙ্গ কিশোরী থেকে বিশ্ব শাসনকারে সম্রাজ্ঞী হওয়ার এই যাত্রা আমাদের শিখিয়ে দেয় যে কঠিন পরিস্থিতির মাঝেও ধৈর্য, আত্মবিশ্বাস আর দূরদর্শিতা থাকলে ইতিহাস গড়া সম্ভব। তিনি ছিলেন এমন এক নারী যিনি পুরুষ শাসিত সেই শতাব্দীতে নিজের ব্যক্তিত্ব আর কর্তৃত্ব দিয়ে ব্রিটিশ রাজতন্ত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। যতক্ষণ বাকিংহাম প্যালেসের ওপর ব্রিটিশ পতাকা উড়বে, যতক্ষণ লন্ডনের রাজপথে ভিক্টোরিয়ার মূর্তি অটুট থাকবে, ততক্ষণ এই সম্রাজ্ঞীর নাম ইতিহাসের পাতায় এক অপরাজেয় রত্ন হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।